রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখের যে সেকেন্ড লেগের গেমটা ছিল আলিয়ান্জ অ্যারিনাতে বায়ার্ন মিউনিখের মাঠে, এই গেমটা রিয়াল মাদ্রিদের জন্য একটা ডিজাস্টারাস গেম ছিল। নট বিকজ যে তারা হারছে বা চ্যাম্পিয়ন্স লিগ থেকে নকআউট হয়ে গেছে, এই গেমটা তারা ঠিকমতো খেলতেই পারে নাই। ইভেন এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের জাস্ট তুড়ি মাইরা তুক্কা মাইরা মানে এইভাবে চলে আসছে, বুঝছেন? মানে ওই যে মানে গ্যাম্বলিং টাইপের একটা ব্যাপার হয়েছে। এবং রিয়াল মাদ্রিদের মধ্যে আমি কোনো টিম গেম কিচ্ছু দেখি নাই। ওদের খেলার কোনো পার্টিকুলার স্টাইল আছে? আপনি আমাকে বলেন তো। ওদের খেলার একটাই স্টাইল, ওইটা হয়েছে লং বল মারো। ট্রেন্টারে বল দাও বা বেলিংহামরে বল দাও, যারেই বল দাও, আর্দা গুলারে দাও বা গোলকিপার কোর্তোয়া থাকলে তো কোর্তোয়াই, লং বল মারো। এমবাপ্পে বা ভিনিসিয়াস দৌড় দিবে, যায়া ওই ডিফেন্ডারদের মিস্টেক হইলে ওরা বলটা নিয়ে দৌড় দিয়ে 1v1 গোল দিয়ে দিবে। দিস ইজ এক্স্যাক্টলি দ্য ফরম্যাট অফ রিয়াল মাদ্রিদ গেম প্লে। সো বিষয়টা হচ্ছে, আমি এরকম অনেক খেয়াল করছি রিসেন্টলি যে বাংলাদেশের যারা আপনার স্পোর্টস ইনফ্লুয়েন্সার আছে, অর্থাৎ স্পেশালি যারা আপনার ফুটবল জনরা নিয়ে কাজ করে, ইভেন রিয়াল মাদ্রিদের ফ্যানও না তারা, এনিওয়ে ব্যাপারটা হচ্ছে ওরা আপনাদের মানে এই খেলা দেখার পরে বলতেছে যে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখ যে সেকেন্ড লেগের খেলাটা হলো, এটা দেখার পরে বলতেছে যে হ্যাটস অফ টু রিয়াল মাদ্রিদ, যারা এত জোস একটা গেম খেলছে। মানে 4-3 স্কোর লাইন আসলে রিফ্লেক্ট করে না খেলাটা কীরকম হয়েছে। অ্যান্ড সরি টু সে, hats not off for Real Madrid. It was a absolute disastrous game for Real Madrid because আপনি খেয়াল করে দেখেন পুরা খেলায় কোনো প্রকার কোনো টিম কম্বিনেশন আপনি জীবনেও খুঁজে পাবেন না। সব কিছু রিয়াল মাদ্রিদের সব কিছু ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপর। যেমন ধরেন আপনার 3টা গোল স্কোর করছে না রিয়াল মাদ্রিদ, এর মধ্যে একটা গোল ছিল আপনার টিম গেম, প্রপার টিম গেম যেটা বলে। যেমন বেলিংহাম বলটা বাড়াইছে, এমবাপ্পে যে গোলটা স্কোর করছে, আপনার ভিনিসিয়াস যেটা অ্যাসিস্ট করছে এমবাপ্পেকে, সো ওইটা ছিল একটা প্রপার টিম মানে টিম গেমের গোল। এবং বাদবাকি যে 2টা গোল ছিল, আপনি বলেন ওই 2টা কি টিম গেম? নয়ারের একটা ভুল হয়েছে, সেই ভুলটাকে আপনার এই আর্দা গুলার স্কোর করে ফেললো। সেকেন্ড গোলটা আর্দা গুলার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের মাধ্যমে আপনার ফ্রি কিক থেকে গোল করে দিল। এটার মধ্যে টিম গেমের কিচ্ছু নাই। এবং পুরা খেলার যদি আমি একবার আপনাকে স্ট্যাটিস্টিক্সগুলো বলি, তাইলে আপনি বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর ডিজাস্টারাস গেম রিয়াল মাদ্রিদ খেলছে। চ্যাম্পিয়ন্স লিগের মতো একটা জায়গায় কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ বা যেই টিমই হোক, আপনার অপোনেন্ট যেই টিমই হোক, রিয়াল মাদ্রিদের এগেনস্টে 17টা শট নিছে। এর মধ্যে ওই যে অলিসে যে শট, এরকম না যে আপনার আসমান দিয়ে মারতেছিল, অন্য দিক দিয়ে মারতেছিল, অন টার্গেট শট নিছে 8টা 17টার মধ্যে। সো একটা টিম যদি রিয়াল মাদ্রিদের মতো একটা টিমের এগেনস্টে 17টা শট নেয়, তাহলে আপনি বুঝেন যে ওই টিম মানে রিয়াল মাদ্রিদ কত ভালো খেলতেছিল, যে ওদের এগেনস্টে অলমোস্ট 20টা শটই নিয়ে নিতেছে। সো এনিওয়েজ রিয়াল মাদ্রিদ শট নিছে 11টা। সো এইখানে কিন্তু একটা বিগ ডিফারেন্স। এনিওয়েজ তারপরও মাইনে নিলাম, আচ্ছা ঠিক আছে শট নিতেই পারে। এরপরে আপনি আসেন আপনার বল পজিশনে। বল পজিশন রিয়াল মাদ্রিদের ছিল অনলি 30% অ্যান্ড বায়ার্ন মিউনিখের কাছে ছিল 70%, 67%, 33% এরকম আর কি। সো এই জায়গাটাও একটা হিউজ ডিফারেন্স ছিল। সো আপনি এটা ইজিলি বুঝতে পারবেন যে কে খেলাটা ডমিনেট করতেছিল। অবভিয়াসলি ইটস বায়ার্ন মিউনিখ। দেন আপনার পজিশন তো গেল, পাস বায়ার্ন মিউনিখ কমপ্লিট করছে 650 প্লাস বায়ার্ন মিউনিখ কমপ্লিট করছে পুরো খেলায় পাস, আর রিয়াল মাদ্রিদ কমপ্লিট করছে 304টা, অলমোস্ট ডাবলেরও বেশি পাস কমপ্লিশন রেট বায়ার্ন মিউনিখের। দেন আপনার পাস অ্যাকিউরেসিতে রিয়াল মাদ্রিদ 80% অ্যাকিউরেসি ছিল অ্যান্ড বায়ার্ন মিউনিখের ছিল অলমোস্ট 90%, 89% আর কি। সো এই জায়গাটাতেও একটা বড় গ্যাপ। সো এটা তো গেলই। বায়ার্ন মিউনিখ কর্নার পাইছে পুরা খেলার মধ্যে 9টা কর্নার বায়ার্ন মিউনিখ পাইছে অ্যান্ড রিয়াল মাদ্রিদ পাইছে অনলি 2টা। সো এই যে এই স্ট্যাটিস্টিকগুলো, এগুলা কি আসমান থেকে আসে নাই। রিয়াল মাদ্রিদ প্লেড আ সুপ্রিমলি ডিজাস্টারাস অ্যাবসোলুট কেওস গেম অ্যান্ড নাও দে আর নকড আউট ফ্রম ইউসিএল বিকজ বায়ার্ন মিউনিখ খুব ভালো খেলছে রিয়াল মাদ্রিদের এগেনস্টে। বাট বাংলাদেশের যারা ফুটবলের বা বিভিন্ন জনরার মানে স্পোর্টস ইনফ্লুয়েন্সার আছে, ওরা বলতেছে যে হ্যাটস অফ টু রিয়াল মাদ্রিদ। সরি ভাই, হ্যাটস নট অফ ফর রিয়াল মাদ্রিদ। আপনি যদি বায়ার্ন মিউনিখের গোলগুলা দেখেন, তাইলে দেখবেন প্রত্যেকটা গোল ছিল এক একটা টিম প্লে। এই যে লুইস ডিয়াজ 10 জনের, আপনি বলতে পারেন হ্যাঁ কামাভিঙ্গা যাওয়ার পরেই তো বায়ার্ন মিউনিখ 2টা গোল দিল, বাট স্টিল বায়ার্ন মিউনিখ যে গোলগুলো দিছে ওইগুলো পুরোপুরি টিম গেম ছিল। সবাই খেইলা টেলে, এই যে মুসিয়ালা ঢুকতেছে, এটা ওইটা করতেছে, মানে পুরো খেলার মধ্যে একটা স্ট্রাকচার আছে, একটা ফর্ম আছে। হ্যাঁ, বাট রিয়াল মাদ্রিদের খেলাটা আপনি দেখেন, এই যে আনচেলত্তি যখন ছিল ফাস্ট প্লে করতেছিল, অ্যাটাকিং ট্রানজিশনে যাইতেছিল, অনেক মানে খেলার মধ্যে একটা ব্যাপার ছিল। বাট এখন আপনি খেয়াল করে দেখেন রিয়াল মাদ্রিদের খেলার মধ্যে কি আছে? কোনো স্ট্রাকচার আছে? মানে
ফুটবল, পায়ের যে বলের খেলা, এই জিনিসটা আপনি রিয়াল মাদ্রিদের খেলার মধ্যে পাবেন না। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য রিয়ালিটি। কিচ্ছু করার নাই। তাদের মিডফিল্ডে কোনো কন্ট্রোল নাই, তাদের মিডফিল্ডে কোনো কন্ট্রোল তো নাই, বরং তাদের ডিফেন্সিভলিও আমার মনে হয় উন্নতি করার অনেক জায়গা আছে। বিকজ আপনি যখন বড় বড় টিমগুলো দেখবেন, আপনি দেখেন বায়ার্ন মিউনিখের লাইমার, সে খেলছে আপনার রাইট ব্যাক, এবং স্টানিসিচ লেফটে ছিল। স্টানিসিচ একটু খারাপ খেলতেছিল, সেকেন্ড হাফে উঠাই দিছে ওরে। সো এই যে লেফট ব্যাক, রাইট ব্যাক, এদের রোল কিন্তু খেলার মধ্যে অনেক বড়। ট্রেন্ট ভালো খেলছে, ইন্ডিভিজুয়াল পারফর্মার, সব ইন্ডিভিজুয়াল পারফর্মার রিয়াল মাদ্রিদে। আপনি খেয়াল করে দেখেন, এমবাপ্পে একলাই মানে খেলতেছে, ভিনিসিয়াস মানে ইন্ডিভিজুয়াল পারফর্মার। ভালভের্দে একটা খুব ভালো শট নিয়েছিল, লেফট ফুটের ছিল, এই জন্য শটটাও তো ভালো হয় নাই। যদি রাইট ফুটে পাইতো তাহলে খুব ভালো হইতো। বাট এই যে নয়ার ভুল করলো, বাট নয়ার যে একটা সেভ দিছে, এমবাপ্পে তো পুরো ওয়ার্ল্ড কাপের মতো একটা গোল দিতে নিছিল, ওই যে পা দিয়ে এমনে শুয়ে পইরা লং বল ফালাইছে। ঠিক আছে, খেয়াল করে দেখেন রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা গোল আপনার লং বল। এই খেলা তো ভাই মানে গ্রাম এলাকায় বা বিভিন্ন এলাকা ভিত্তিক যে বাংলাদেশের বা অন্য সব খেলা হয়, এগুলোতে হয় এইসব খেলা, যে আপনি লম্বা করে বাড়াইলেন, আপনার প্লেয়ার যদি পাওয়া যায়, অপোনেন্ট প্লেয়ার যদি ভুল করে ফেলে, তাইলেই তো আপনি গোল দিতে পারবেন। ইয়েস, অপোনেন্ট ভুল করলেই আপনি গোল দিতে পারবেন, এটা ঠিক আছে। বাট যারা ভালো টিম, তারা অপোনেন্টকে মিস্টেক করতে ফোর্স করে, এমনভাবে গ্যাগেন প্রেস করে ফেলবে, হঠাৎ করে আপনার ডিফেন্ডার মনে করবে মানে প্যানিক করে ফেলবে এবং বলটা মাইরা দিবে, ভুল একটা কিছু করে ফেলবে, তখন আপনার গোল দিতে পারবেন। বাট এরকম কিছু কি রিয়াল মাদ্রিদের ওই অ্যাঙ্গেল থেকে আপনি দেখছেন? ওদের খেলার মধ্যে কোনো স্ট্রাকচার নাই, কিচ্ছু নাই, জাস্ট খেলা যাচ্ছে, অ্যান্ড যদি পায়া যায় তাহলে গোল দিয়ে দিবে। 4-3 যে স্কোর লাইন, এটা রিফ্লেক্ট করে না খেলাটা আসলে কীরকম হয়েছে। আপনি যদি স্ট্যাটিস্টিক্সগুলো দেখেন তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন। রিয়াল মাদ্রিদের ইয়েলো কার্ড যেটা কামাভিঙ্গাকে দিছে, ওইটা বিতর্কিত একটা ইয়েলো কার্ড হইতে পারে, বাট যদি আপনার কামাভিঙ্গা আগের থেকে ইয়েলো কার্ড পায়া রয়েছে, এটা রেফারির মনে থাকতো, আমি ড্যাম শিওর, অ্যান্ড ওইটা দেখাও গেছে ক্যামেরায়, যে রেফারি ভুলেই গেছিলো যে ওরা আগে একটা ইয়েলো কার্ড দিছে। সো ওই জায়গাটা থেকে কিন্তু রেফারি মানে এখন ভুল বুঝতে পারেও লাভ নাই, অলরেডি সেই ইয়েলো কার্ড দিয়ে দিছে। সো এটা কাউন্ট হবে, রেড কার্ড হয়ে গেছে, কামাভিঙ্গার চলে যেতে হয়েছে। সো এরকম এরর রেফারি অনেক করে। আমি একটা ভিডিও বানাইছিলাম যেটাতে আমি বলছিলাম যে হ্যাঁ, রেফারির মানে জিনিসপত্র আমার পছন্দ হয় নাই। হ্যাঁ, তো ওইটা বার্সেলোনার এগেনস্টেও, রিয়াল মাদ্রিদের এগেনস্টেও। হ্যাঁ, সো রেফারির কার্যকলাপ আমার খুব একটা ভালো লাগে নাই, ফার্স্ট লেগে আমি বলছিলাম এটা। সো তখন অনেক মানুষ এসে আমার বলতেছে যে আমি খেলা বুঝি না, হ্যান তেন আবি যাবি। তো এখন খুব ভালো লাগছে না? এখন আপনাদের তো খুব ভালো লাগছে যে রেফারি দেখলেন না, বার্সেলোনার ম্যাচেও একটা লাল কার্ড দিয়ে দিল সেকেন্ড লেগে, আপনার মাদ্রিদের ম্যাচেও একটা লাল কার্ড দিয়ে দিল সেকেন্ড লেগে। সো রিয়ালিটিতে ব্যাক করেন। ফ্যান খুব ভালো কথা, আপনি যে কোনো টিমের ফ্যান হইতে পারেন, বাট ওই যে একটা আছে না যে অন্ধভক্ত, আমি আমার টিমের কোনো দোষই দেখতেছি না, অ্যান্ড কেউ যদি আমার টিমরে নিয়ে কিছু বলে তাইলে আমি ওকে গাইলে শেষ করে দিতেছি। আর গালিগালাজ মানুষ কখন করে জানেন? যখন লজিক শেষ হয়ে যায়, আপনার যখন মাথায় আর কোনো কিছু কাজ করতেছে না, তখন এসে আপনি গালি দিবেন বা করবেন, এগুলোই মানুষ করে নর্মালি। সো এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, আমার প্রশংসাতেও আমার কিছু আসে যায় না, আমার খারাপ বললেও আমার কিছু আসে যায় না। সো দ্যাটস টোটালি আ ডিফারেন্ট থিং। ওগুলো নিয়ে অন্য সময় কোনো একটা ভিডিওতে কথা বলবো। এনিওয়েজ, সো ব্যাপারটা হচ্ছে রিয়াল মাদ্রিদ প্লেড আ ডিজাস্টারাস গেম, অ্যান্ড এখানে আসলে কিছু করার ছিল না। বায়ার্ন মিউনিখ যেই লেভেলের পারফর্ম করছে, টিম গেমের দিক দিয়ে যদি কম্পেয়ার করি, তাহলে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ থেকে যোজন আগায় রয়েছে। বার্সেলোনার খেলার মধ্যে আপনার একটা কম্বিনেশন আছে। হ্যাঁ, মানে সবাই একটা টিম গেম খেলার ট্রাই করে, লামিন ইয়ামাল একলাই সব কিছু করার ট্রাই করে না, বা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স আছে, বাট ওইটা যখন টিম গেমের সাথে অ্যাড হয়, তখন জিনিসটা অনেক বেশি মানে ডিফারেন্ট, অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় অপোনেন্টের জন্য আপনাকে আটকানো। বাট ওই জিনিসটা রিয়াল মাদ্রিদে আমি একেবারেই দেখি নাই। ওরা সবাই একলা খেলতেছে, ছন্ন ছাড়ার মতো, যার মতো। ঠিক আছে, এই জন্য ওদের আজকে এই অবস্থা। নাইলে মনে করেন যে রিয়াল মাদ্রিদের ব্যাগে যেই সব প্লেয়ার আছে, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, অলমোস্ট সবগুলো প্লেয়ার ওয়ার্ল্ডের বেস্ট। বেলিংহাম ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার, আর্দাগুলের ইয়াংস্টারদের মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার আপনি বলতে পারেন। দেন আপনার এমবাপ্পে, ভিনিসিয়াস, ওদের নিয়ে তো কথা বলারই কোনো অবকাশ নাই। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড আছে। সো এদেরকে নিয়েও আপনার এই অবস্থা হইলে তার মানে হচ্ছে আপনার টিম কম্বিনেশন ঠিক নাই, বুঝছেন? আর ওরা কিছু হইলেই অলিসেরে নিয়ে আসো, বুঝছেন? নেক্সট অলিসে আসবে রিয়াল মাদ্রিদে, ভিতিনহারে নিয়ে আসো। হ্যাঁ, প্লেয়ার দিয়া আইনা বম্বার্ডেড করে টিমটারে মানে একেবারে নাদার খাস্তা একটা অবস্থা বানায় ফেলতেছে। এখানে কোনো টিম কম্বিনেশন কিচ্ছু নাই রিয়াল মাদ্রিদের খেলায়। যদি তারা এইভাবে চলতে থাকে তাহলে অবভিয়াসলি তাদের পরের সিজন এরকমই হইতে থাকবে। এবং অপোনেন্ট আপনি খেয়াল করে দেখেন, এই যে পিএসজি একটা টিম,
পিএসজি যে টিমটা বানাইছে, বায়ার্ন মিউনিখের সাথে তো খেলা দেখলেনি, বায়ার্ন মিউনিখ যে টিমটা বানাইছে এখানে কি একেবারে স্টার স্টাডেড খুব মানে বড় ধরনের কোনো একটা প্লেয়ার নিয়ে মানে টিম বানাইছে? একটা না, মানে অনেকগুলা বড় প্লেয়ার নিয়ে কি টিম বানাইছে? রিয়াল মাদ্রিদে যতগুলো স্টার প্লেয়ার আছে, এই পিএসজি, বায়ার্ন মিউনিখ, আপনার বার্সেলোনা, এই তিনটা মিলায়ও অতগুলো স্টার প্লেয়ার নাই। দ্যাট ইজ দ্য রিয়ালিটি, বাট স্টিল রিয়াল মাদ্রিদ লস্ট। আপনি চিন্তা করেন, আর কি চিন্তা করবেন, বাদ দেন। সো পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাট রিয়ালিটিতে ফেরত আসেন। হ্যাঁ, রিয়ালিটি নিয়ে চিন্তা করেন। ও আর্সেনাল নিয়ে আপনারা অনেক কিছু বলতে পারেন, হ্যাঁ, যে তোর টিম তো খুব ভালো খেলছে। ভাই, Barca and Real both out of the UCL and we are still here and we qualified for the semi-finals. So দেখা যাক, অ্যাটলিস্ট বার্সা রিয়ালের থেকে তো ভালো করছি। অ্যান্ড আগের সিজনে কিন্তু রিয়াল মাদ্রিদকে আর্সেনালই নক আউট করছিল। সো বেশি গর্ব করে ফেলতেছি নাকি, বাদ পড়ে যাবো মনে হয় পরের রাউন্ডে। সো এনিওয়েজ, সরি ফর দ্যাট। মানে ব্যাপারটা হচ্ছে রিয়াল বার্সা দুইটাই নক আউট হয়ে গেছে। অনেক বড় একটা মানে সমর্থকের ব্যাগ একেবারে আউট হয়ে গেছে ইউসিএল থেকে। সো পরের খেলাগুলা অনেক মজা হইলেও দর্শকের অত আইবল হয়তো পাবে না। সো এনিওয়েজ, দেখা যাক সামনে কি হয়। ইউসিএল যেহেতু পিএসজি বায়ার্ন, দিস উইল বি দ্য ক্রেজিয়েস্ট ম্যাচ মানে ইউসিএলের হিস্ট্রিতে। হ্যাঁ, সো দেখা যাক কি হয়। আর্সেনাল অ্যান্ড আপনার অন্যদিকে আছে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সো ওই খেলাটা হচ্ছে হারেম বল ভার্সেস হারেম বল। মানে এটা মানে কী যে খেলা হবে আল্লাহ মাহমুদ জানে। পরে খেলা আসতে থাকলে আস্তে আস্তে অ্যানালাইসিস করবো না, কারণ এখন সব কিছু মাথার মধ্যে ঘুরতেছে না। আস্তে আস্তে আরও চিন্তাভাবনা আসবে, সো তখন ওইগুলো নিয়ে আলোচনা করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ নাইস ডে।